শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে যে আন্দোলন, সংসদের অধিবেশন শেষ হলো। এদিকে শেখ হাসিনা ফেরার বার্তা দিয়ে যাচ্ছেন। আম অধিবেশনে অনেক বক্তব্য মানে সংসদ অধিবেশনে বক্তব্য, পাল্টা বক্তব্য, ঐক্য, অনৈক্য অনেকগুলো প্রসঙ্গ, আন্দোলনের হুমকি অনেক কিছু আছে কথা বলবার মতো। শুরু করি যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এই জুলাই মাসেই আবার আন্দোলন এবং সেখানেও ফার্মের মুরগি, তুমি কে, আমি কে, ফার্মের মুরগি, কে বলেছেন শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী মানে ওই আগের স্লোগানের আদলে স্লোগান। আম আমি আসলে ২ দিক থেকেই আপনার কাছে একটু ব্যাখ্যা, আপনার বিশ্লেষণ জানতে চাইবো যে শিক্ষার্থীদের আন্দোলন নিঃসন্দেহে মানে এরকম আমরাও পরীক্ষা দিয়েছি। এরকম জলাবদ্ধতা বা বন্যা দুর্গত অবস্থায় মানে কত যে ভোগান্তি সেটা আমরা সবাই বুঝতে পারি। আ কিন্তু মানে আপনার কাছে জানতে চাওয়া যে তাদের আন্দোলনকে আপনার কতটা যৌক্তিক মনে হয়? শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, দাবি কিছুটা মানাও হয়েছে। তারপরেও আন্দোলন তারা এখনো করছে, আন্দোলনরত আছে। আ যৌক্তিক মনে হয় তাদের আন্দোলন? নাকি তারা আসলে শিক্ষার্থীরা বেশি আন্দোলনপ্রেমী হয়ে গেছে, একটা চার্ম পেয়ে গেছে আন্দোলনের সেরকম মনে হয়? নাকি আসলে আন্দোলনের চালিকাটা অন্য কোথাও থেকে মানে এটাকে একটা আ এটা কোনো কৌশল, ষড়যন্ত্র আসলে কি মনে হয় আপনার? দেখেন, প্রশ্ন যদি কমন না পড়ে তাহলে আন্দোলন হতে পারে, এই ধারণাটা কিন্তু আমাদের আগে কখনো ছিল না। এবার যে আন্দোলনটা হলো এর মধ্যে কয়েকটা কারণ। ১ নাম্বার কারণ হলো যে একটা খুবই প্রাকৃতিক দুর্যোগের দিনে হুম, পরীক্ষা হওয়া, এটা আসলে অনুচিত ছিল। কারণ আমরা দেখেছি যে বাস্তবতাটা কি। রাস্তায় পানি, পরীক্ষা কেন্দ্রে পানি, স্টুডেন্টরা হাঁটু পানি ভেঙে, কোথাও কোমর পানি ভেঙে পরীক্ষা দিতে গিয়েছে। এই পাবলিক পরীক্ষাগুলো একটা স্টুডেন্টের জন্য কতটা গুরুত্বপূর্ণ, হুম, এটা আমরা সবাই নিজেরা যেহেতু ওই ধাপগুলো পার হয়ে এসেছি আমরা জানি। পুরা ফ্যামিলি আমাদের দেশে, পুরা ফ্যামিলি কিন্তু ইনভলভ হয়ে যায়, এনগেজড হয়ে যায় এই পাবলিক পরীক্ষাগুলোকে কেন্দ্র করে। তো সেখানে এই পরীক্ষার দিনে যখন নাকি এই ধরনের মানে আপনার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে, এবং এটা কিন্তু একটা এলাকায় না, বলতে গেলে পুরো দেশে, হুম, তখন এটাকে কিন্তু সিরিয়াসলি নিতে হয়। কিন্তু আনফরচুনেটলি আমাদের শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় এটাকে অতটা সিরিয়াসলি নিয়েছিল বলে আমার কাছে মনে হয়নি। এই দিক দিয়ে বিবেচনা করলে শিক্ষা মন্ত্রণালয় অবশ্যই আমি মনে করি তারা অন্যায় করেছে স্টুডেন্টদের প্রতি। ওদের উচিত ছিল আগেই বোঝা, কারণ পানি বৃষ্টি হবে না, হুম, ওনারা যেটা বলেছেন এটা আমাদের বাংলাদেশের আবহাওয়া বিভাগের উপর ডিপেন্ড করে। বাংলাদেশের আবহাওয়া বিভাগের উপর যে সমস্ত তারা যে সমস্ত আপনার মানে পূর্বাভাস দেয়, তার উপরে যে কেউ বিশ্বাস করতে পারে এটাই আমার ধারণা ছিল না। কারণ আমরা বহুবার দেখেছি এই ধরনের আবহাওয়া বিভাগের এই সমস্ত পূর্বাভাস আসলে খুবই অকার্যকর হয়। কাজে সেভাবে দেখতে গেলে এটা শিক্ষা মন্ত্রণালয়ের একটা ধরনের আমি মনে করি ব্যর্থতা আমি বলবো। দ্বিতীয় যে বক্তব্যটা আছে এখানে, সেটা হলো যে পরীক্ষার প্রশ্নপত্র, এটাও খুব ভয়ঙ্কর একটা অন্যায়। যে একটা পরীক্ষার প্রশ্নপত্রে, যে ফিজিক্সের যে প্রশ্নপত্র, দুটো প্রশ্নই ভুল, মানে প্রশ্নই ভুল, মানে অবাস্তব রকম ভুল। এই ধরনের প্রশ্ন কিভাবে করা হয় এটাও আমার বুঝে আসে না। তো মানে যে প্রশ্নটা মানে অ্যাবসার্ড টাইপের কোশ্চেন আর কি। তো এটা বড় ভুল। এখন শিক্ষামন্ত্রী এই ক্ষেত্রে একটা অজুহাত দিচ্ছেন যে এটা আগের সরকারের আমলে করা প্রশ্ন। এটা আমার কাছে আরো অবিশ্বাস্য ঠেকেছে। পরীক্ষার প্রশ্ন গিয়ে ১ বছর ১.৫ বছর আগে হয় নাই। উনি এটা কি বললেন আমি কিছু বুঝলাম না। আচ্ছা, উনি বলছেন যে কয়েকটা পরীক্ষা বাতিল হয়ে গেছে, এগুলো পরে সে বাতিল করেছে এবং পরবর্তী সময় পরীক্ষা নেবে। পরবর্তী সময় মানে কি? নিশ্চয়ই ১-১.৫ মাসের মধ্যে অথবা ১৫-২০ দিনের মধ্যে নিবে। যখন সে ১৫-২০ দিন পরে পরীক্ষাগুলি নিবে, তখন প্রশ্নপত্রটা কে করবে? এটাও কি ১ বছর আগে করা নাকি? বলেন আপনি, এটা কি হয়? এই যে প্রশ্নপত্র তো যত কন্টেম্পোরারি একটা সময় করবে ততই তো আমি মনে করি ভালো হবে। আর একটা প্রশ্ন করতে ১ মাসে বেশি লাগার তো কোনো কারণ দেখি না। একজন প্রশ্ন বা একজন অথবা একাধিক লোক প্রশ্নপত্র করবেন, একজন চেক করবেন, এই তো হুম, বিষয়গুলো হুম, তো এরকম। এটা ১ মাসের উপর লাগার তো কোনো কারণই নাই। কিন্তু নাকি ১ বছর আগে এক অজুহাত দিয়ে উনি অন্যের উপর দায় চাপানোর চেষ্টা করেন। আমাদের সোসাইটিতে এই জিনিসটা খুব আছে, এই যে নিজের দায়টা অন্যের উপর চাপানোর চেষ্টা। ভাইরে, পরীক্ষা হচ্ছে আপনার সময়। যদি এই পরীক্ষাটা খুব ভালোভাবে হতো, তাহলে উনি কি ক্রেডিটটা আগে সরকারকে দিতেন, তাই উনি নিজেই নিতেন? বলেন আপনি, উনি তো নিতেন। তো ক্রেডিটটা আপনি নিচ্ছেন,
কিন্তু দায়টা আপনি অন্যের উপর চাপাচ্ছেন। এই যে মানসিকতাটা না, খুবই নিম্নচির মানসিকতা। তো এটাও আমি মনে করি শিক্ষা মন্ত্রণালয়ের দোষ। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো এই সমস্ত এবং উনি তো পরে অনেক কিছু বলেছেন যে যে প্রশ্ন ওই দুইটা প্রশ্নের জন্য ফুল মার্কস দিবেন, এটাও একটা জোড়াতালি মার্কা কাজ, এটাও আমি পছন্দ করি নাই। তারপরে উনি বলেছেন যে যে পরীক্ষাগুলো হয় না সেটা পরবর্তী সময় হবে। মোটামুটি উনি কিন্তু একটা সমাধান দিয়েছেন। তো বা যারা আর পরীক্ষা এই মিস ব্রয়লার করেছে নিয়ে তারা পরবর্তীতে দিতে বলেছেন, পারবে। হ্যাঁ, এটাও হ্যাঁ, বলেছেন। হ্যাঁ। ব্রয়লার নিয়ে যেটা বলেছেন, এটা এই ধরনের কথা কিন্তু আমাদের অনেক গার্জিয়ানই কিন্তু তার ছেলে মেয়ে সম্পর্কে বলেন। আমরাও বলি যে এদের সহ্য ক্ষমতা কম, বেশি আদরে মানুষ হয়, এরকম কথাবার্তা আমরা ফান টান করে বলি। উনিও কিন্তু বলার সময় উনি ওনার নিজের কন্যার উদাহরণ দিয়ে কিন্তু কথাগুলি বলেছেন। তো এই কথাটা ওনার মুখ দিয়ে মানায় না এই কারণে, লজিক্যালও মনে হয় না আমার কাছে। লজিক্যাল মনে হয় না এই কারণে, যদি উনি মনেই করেন যে আজকালকার দিনের ছেলে মেয়েদের সহ্য ক্ষমতা খুবই কম, যদি মনে করেন, তাহলে উনি পরীক্ষা নিলেন কিভাবে? যদি মাথার মধ্যে একটু পানি পড়লে জ্বর হয়ে যায়, তাহলে আপনি, পানি তো পড়েছে, তাহলে আপনি পরীক্ষাটা বন্ধ করলেন না কেন? উনি যদি মনে করেন এরা সবাই ব্রয়লার মুরগি, তাহলে এই ব্রয়লার মুরগিদের উনি তো ওনার সুবিধা অসুবিধাটা ওনার দেখা উচিত ছিল নাকি? তা তো উনি দেখেন নাই। কাজেই এটা বলাটাও অন্যায়, এক নম্বর শুনতে ভালো শোনায় না। আর দ্বিতীয়ত যদি এটা মিন করেন, তাহলে তো পরীক্ষাটা ওনার আরো আগে স্থগিত করা উচিত ছিল, বলা উচিত ছিল বৃষ্টি হচ্ছে, এখানে গেলে ছেলে মেয়েরা যেহেতু ব্রয়লার টাইপের ক্যারেক্টার, এদের অসুস্থ হয়ে যাবে, কাজেই পরীক্ষা বন্ধ। এটা বলতে পারতেন। তা না বলে উনি দায় চাপান। তারপরে প্রশ্ন আমার হলো, দেখেন আজকালকে বাচ্চাকে আমরা ব্রয়লার ব্রয়লার বলছেন উনি, এই বাচ্চা কিন্তু ব্রয়লার হয়ে জন্মগ্রহণ করেনি। জন্মের পর আমরা সবাই মিলে একটা বাচ্চাকে ব্রয়লারে রূপান্তরিত করেছি। ব্রয়লার অর্থ যদি সহ্য ক্ষমতা সহনশীলতা কম হয়, তাহলে আমরা সবাই এটা বানিয়েছি ওদেরকে এভাবে। এবং উনি শিক্ষামন্ত্রী, উনি স্টুডেন্টদেরকে ব্রয়লার বানিয়েছেন, এই দায়টা ওনার। কোন স্টুডেন্ট ব্রয়লার না, সব স্টুডেন্ট কিন্তু সহ্য ক্ষমতা সম্পন্ন হয়ে তারা কিন্তু যাত্রা শুরু করে। কিন্তু আমাদের কারিকুলাম বলেন, আমাদের শিক্ষা পদ্ধতি বলেন, আমাদের টিচিং স্টাফ বলেন, আমাদের প্রশ্নপত্র বলেন, আমাদের পরীক্ষা পদ্ধতি বলেন, এই সবগুলি মিলিয়ে আমরা ওদেরকে ব্রয়লার বানিয়ে এখন আমরা নিজেরা বাহাদুরি নিচ্ছি যে ওরা ব্রয়লার। আমাদের আমলে আমরা খুব বিশাল কিছু ছিলাম। তো উনি পরীক্ষা পদ্ধতি নিয়ে খুব আলোচনা করেন। ওনার সমস্যাটা কি হয়েছে জানেন? উনি যখন নাকি 2001 সালে যখন ক্ষমতায় আসে বিএনপি, ওই সময় উনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন, এবং ওই সময় থাকাকালীন ওই সময় নকলের খুব প্রভাব ছিল। উনি নকল দমনের খুব ভালো ভূমিকা রেখেছিলেন। এটা গত 20 বছর ধরে লোকজন ওনাকে স্মরণ করিয়ে দিয়েছে। এবং উনি এক পর্যায়ে বিশ্বাস করেছেন যে শিক্ষামন্ত্রী হওয়ার প্রধান কাজ হলো নকল থামানো। এটা তো ওনাকে বুঝতে হবে যে এর মধ্যে 20-22 বছর পার হয়ে গেছে। এই 20-22 বছরের সারা দুনিয়ার শিক্ষা ব্যবস্থা চেঞ্জ হয়ে গেছে। এখন পরীক্ষা পদ্ধতি কি হবে এটা নিয়ে, এটা শিক্ষা মানে মন্ত্রণালয়ের কাজ না। শিক্ষা মন্ত্রণালয়ের কাজ হলো শিক্ষা ব্যবস্থা কেমন হবে। গত 55 বছর ধরে আমাদের দেশ স্বাধীন হয়েছে। এই 55 বছরে আমরা আমাদের কোন শিক্ষা নীতি করতে পারি নাই। আমাদের শিক্ষার কোনো স্থায়ী চেহারা নাই। আমাদের শিক্ষাটা চলছে অ্যাডহক ভিত্তিতে। একটা করে গভর্নমেন্ট আসে আর নিজেদের মতো করে শিক্ষা সাজায়। নানান আপনি এক্সপেরিমেন্ট হয়। ধরেন, কিন্তু জনাব মাসুদ কামাল, তাহলে কি আপনি বলবেন যে এই আন্দোলনটা মানে শিক্ষার্থীরা খুব যৌক্তিকভাবে এই আন্দোলনটা করছে, তার পদত্যাগের দাবিতে আন্দোলন? না, 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 একদম না, একদম না, হুম, একদম না। কারণ আমি বলি আপনাকে, আমি এই শিক্ষা নিয়ে এমনি শেষ কথাটা বলে তারপরে এই আন্দোলনে আমি আসছি। দেখেন, গত 15 বছর ধরেন 2010 সালে অথবা 9 সালে একটা স্টুডেন্টের শিক্ষা জীবন শুরু হলো, হুম, ঠিক আছে? তা 2010 সালে যদি শুরু হয়ে থাকে, 15 বছর শিক্ষা জীবন মানে তার শিক্ষা জীবন শেষ, ঠিক আছে? আওয়ামী লীগ আমলে শিক্ষা জীবন শুরু করে তার শিক্ষা জীবন মাস্টার্স পর্যন্ত 15 বছর শেষ করে ফেলেছে। হুম, এই 15 বছরে সে যা শিখেছে, সেই শিক্ষাটা কি বর্তমান সময়ের প্রেক্ষিতে গ্রহণযোগ্য? সে তো ওই সময় শিখেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুল্লাহ আমাদের স্বাধীনতার স্থপতি, উনি এই স্বাধীনতার ঘোষণাও দিয়েছেন, উনি এইভাবে কিন্তু শিখেছে। এবং ওখানে জিয়াউর রহমান নাই। জিয়াউর রহমান নামে একজন ব্যক্তি, উনি সেক্টর কমান্ডার ছিলেন, অথচ উনি হয়তো বা আইএসএ এর এজেন্ট। এই ধরনের শিক্ষা কিন্তু গত 15 বছর ধরে আমাদেরকে দেওয়া হয়েছে। এখন তার ছোট ভাই
যা নাকি অথবা তার সন্তান যে নাকি এখন পড়াশোনা করতে যাচ্ছে, তারা শিখতেছে আমাদের স্বাধীনতার মহানায়ক হলো জিয়াউর রহমান। আগামী 5 বছর সেটা শিখবে। এবং ওখানে গোলাম আজম সাহেব ভালো মানুষ, উনি পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য চেষ্টা করেছেন, উনিও কোনো খারাপ লোক না। খারাপ লোক নয় শেখ মুজিব, উনি যুদ্ধ একটা লাগাই দিয়া পাকিস্তানে চলে গেছিল যে আমার তোমরা অ্যারেস্ট করে নিয়ে যাও, এবং ওনার কোনো ভূমিকা ছিল না। এই যে শিক্ষাটা নেবে, এখন দুই ভাইয়ে তো খাওয়ার টেবিলে মারামারি করবে। একজন বলবে যে না মহানায়ক হলো জিয়াউর রহমান, আরেকজন বলবে মহানায়ক হলো শেখ মুজিব। মানে ঘরে ঘরে আপনি একটা ঝগড়া লাগাই দিচ্ছেন। শিক্ষা ব্যবস্থা যখন সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টে যায়, সেটাকে আসলে কোনো শিক্ষা ব্যবস্থাই বলা যায় না। এটা হলো রাজনৈতিক টানা, রাজনৈতিক মিউজিক্যাল চেয়ার বলতে পারেন আপনি। রাজনৈতিক মিউজিক্যাল চেয়ার হচ্ছে আমাদের এখানে। তো আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যে লোকগুলো আছেন, এরা এতটাই সংকীর্ণ মনা। এই যাবৎকাল সেই আমরা সেই 91 সাল থেকে দেখে আসছি, এদের মন মানসিকতা এত সংকীর্ণ যে তারা আসলে আমাদের জাতিকে একটা কুশিক্ষার মধ্যে ঠেলে দিচ্ছে। এইগুলো শিক্ষার একটা দিক। সেখানে এরা দাবি করছে শিক্ষামন্ত্রী পদত্যাগ করলো। আচ্ছা ধরলাম শিক্ষামন্ত্রী পদত্যাগ করলো, তবে কি সমস্ত যে যে দাবিগুলো সব সমাধান হয়ে যাবে? কিচ্ছু হবে না, কোনো সমাধান হবে না। মাঝখান থেকে কি হবে, আপনি একটা যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন, আমি মনে করি বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। যদি সরকার শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বলেন, আমি মনে করি সরকার এই যে একটা ইনভাইট করলো, একটা রাজনৈতিক সংস্কৃতি, এই ইনভাইটেশন থেকে সে আর বেরোতে পারবে না। যে কিন্তু কোনো কিছু পদত্যাগ হবে, করতে উল্টো বলবে না, পদত্যাগ এটা করবে। মোটামুটি বোঝা যাচ্ছে। সরকারের এবং মানে সংসদের যে ক্যারেক্টার তাতে থেকে বোঝা যাচ্ছে পদত্যাগ হয়তো করতে বলবে না। কিন্তু দাবির মুখে মানে আন্দোলনের মুখে দাবিগুলো মেনে নেওয়া, এটাও একটা বার্তা কিনা? মানে এটা তাদের আগেই বোঝা উচিত ছিল, বোঝেন নাই। কিন্তু আন্দোলনের মুখে দাবি মেনে নিচ্ছেন। ফলে এবং শিক্ষার্থীদেরকে বলতে শোনা যাচ্ছে খুবই মানে আ এখন শিক্ষার্থীরা একটু ভিন্ন রকমভাবে কথা বলেন। আগে হয়তো আমাদের সময় আমরা এভাবে বলতাম না। তারা বলেন যে এই শিক্ষামন্ত্রীকে সময় শেষ হয়ে গেছে, মানে নানান রকম তাকে ওয়াটারমেলন বলছেন, মানে বেশ ক্রিয়েটিভ শব্দ ব্যবহার করছেন, ওয়াটারমেলন। এবং সাথে সাথে তাকে অশ্রাব্য গালিগালাজও করছে, সেটিও আবার শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় আন্দোলনের সময়। উম, মানে এটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? এটা কি আসলে তারা স্বপ্রণোদিতভাবেই করছে বলে মনে হয়? এটা হলো 2024 যে গণ আন্দোলন হয়েছে তার সাইড ইফেক্ট, এবং আমাদের 2024 পরে যে সরকারটা এসেছিল ইংরেজ সরকার, তারা কিন্তু এই সাইড ইফেক্টটাকে মূল হিসাবে তারা নার্সিং করেছে। যে তুমি কত বড় বিপ্লবী সেটা প্রমাণ হবে তুমি কতটা অশ্লীল কথাবার্তা বলতে পারো, তুমি কতটা মুরব্বীদেরকে সঙ্গে বেয়াদবি করতে পারো, হুম। এর উপর ডিপেন্ড করবে তুমি কত মানে বড় বিপ্লবী। এটা ওনারা নার্সিং করেছেন, বুঝলেন? একদম গালি দিয়া, তাহলে গালি, অশ্রাব্য গালি দিয়ে একজন লোক জাতীয় নেতা হয়ে গেছে। আপনি আমাকে বলেন রে ভাই, এটা কোন দেশে বাস করি? এই যে হাদির কথা আমি বলছি, আপনি পুরো আন্দোলনের সময় তো আমি ছিলাম রে ভাই, আমি তো মানে বিদেশ থেকে আসছি নাই, আমি তো দেশে ছিলাম। এই আন্দোলনে কোথাও হাদি নাই, কিন্তু আন্দোলন শেষ হওয়ার পরে কেবল গালাগালি, মানে গালাগালি করে ও জাতীয় নেতা হয়ে গেছে। এখন নজরুল ইসলামের পাশে তার কবর হচ্ছে, এখন তার বঙ্গবন্ধুর নাম চেঞ্জ করে তার নামে হল বানাইতে হবে, তার নাম পাঠ্য বই রাখতে হবে। তার বোন বলতেছে জিয়াউর রহমানের নাম পাঠ্য বই থাকবে কেন, ইয়ে মানে কথা থাকবে কেন, হাদিরটা থাকা উচিত। জিয়াউর রহমানকে হাদির যে বড় নেতা ছিল বলতেছে তার লোকজন। তো এখন এগুলো যখন শুনতেছি, ওনার যোগ্যতাটা কি? উনি প্রচন্ড অশ্লীল গালাগালি করতে পারতেন। তো এখন এই গালাগালি করে কিন্তু জাতীয় নেতা যে হওয়া যায়, এটা আমরা এই ইউনূস সাহেবের আমরা দেখলাম। ইউনূস সাহেব এটাকে নার্সিং করেছেন। ওনার মানে ইউনূস সাহেব কি জানেন, খুব মেটিকুলাসলি উনি আমাদের এই যে সমাজ, আমাদের সামাজিক যে ব্যবস্থা, আমাদের সামাজিক যে রীতিনীতি, সবকিছু কিন্তু ধ্বংস করে দিচ্ছেন। কিন্তু জনাব একদম মাসুদ কামাল, মেটিকুলাস। একটু হাদি হত্যাকাণ্ডের বিষয়টা, যেহেতু আমি আসলে এটা নিয়ে আজকের আলোচনার বিষয় না। তবে খুব সংক্ষেপে যদি বলেন। একটা মানে মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটলো, হাদি হত্যাকাণ্ড। তারপরে আমরা দেখলাম খুব একটা তাণ্ডব ঘটে গেল এবং তখন ওই যে আপনি বলছিলেন হাদিই যেন সবচেয়ে বড় নেতা, হাদিই যেন দেশের একমাত্র ইস্যু, এরকম একটা পরিস্থিতি তৈরি হলো। তারপরে হাদির হত্যাকারীরা পালিয়েও গেল ওই সময়।
তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা গেল একদম বিস্ফোরক মন্তব্যে বলে দিলেন যে হাদির হত্যাকাণ্ডী কারা তিনি জানেন, সেই দেশের সম্পৃক্ততার কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরে আবার সবাই চুপ। এদিকে হাদির ভাই বলে দিল যে জামায়াতের আমিরের পিএস জড়িত, উপদেষ্টাদের কারা জড়িত, বিএনপির এমপি মন্ত্রীদের কারা, কারা যেন আছেন বললেন ফেসবুক পোস্টে। কেউ কোনো কথা বলল না। তারপরে হঠাৎ করে যে তাণ্ডব একদম প্রথম আলো, ডেইলি স্টার সব ভাঙচুর হয়ে গেল ওই সময়টায়। কিন্তু তারপরে এত বিধ্বংসী বক্তব্যের পরে সবাই চুপ, কেউ কিছু বলছে না। আ মানে হাদিকে নিয়ে মাতামাতিটাও যেন বন্ধ হয়ে গেল। ইনকিলাব মঞ্চ ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। মানে ব এইটা কি, এটাও কি মানে ওই যে জিজ্ঞাসা করছিলাম শিক্ষার্থীদের আন্দোলনটা কি স্বপ্রণোদিত? এই বিষয়গুলো কি স্বপ্রণোদিত? নাকি এখানেও আসলে অন্য কিছু? না, এই সবগুলি আপনি মানে ওই যে মেটিকুলাসলি ডিজাইন, সবগুলি একই জিনিস। এবারে আন্দোলন আমি তো কত করে আপনি সোশ্যাল মিডিয়া, আমি আজকে সারাদিন মোটামুটি দেখার চেষ্টা করেছি। সোশ্যাল মিডিয়া গুলো থেকে আপনি যদি দেখেন, নিয়মিত দেখবেন, অনেক স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হচ্ছে। আমি দেখলাম আপনার এই বৈশাখী টেলিভিশনে একটা মানে প্রোগ্রাম দেখলাম, ওখানে ওখানে বৈশাখী টেলিভিশনে গেল জিজ্ঞাসা করছে যে তুমি কোন কলেজে পড়ো। হুম, সে বলতে পারছে না, নাকি আমি যে কোনো কলেজে পড়ি। মানে যখন সে বলে যে কোনো কলেজে পড়ি, তখন মানে সে কোনো কলেজে পড়ে না। হুম, আরেকজনকে জিজ্ঞাসা করা হলো তুমি কোথায় পড়ো, ওকে আমি স্কুলে পড়ি। তো তুমি তো এখানে আসছো কেন, ওকে আমার বড় ভাইয়ের সঙ্গে আসছি। বড় ভাই কোথায়, বড় ভাইকে ডাইকে নিয়ে আসলো। বড় ভাই বলতে পারলো না সে কোন কলেজে পড়ে। হুম, ব্যাপারগুলি খেয়াল করেন। তার মানে কি এই লোকগুলি কে? আবার এক জায়গায় দেখলাম একজন লেগেছে 300 টাকা করে নিয়ে আসা হয়েছে। 300 টাকা করে নিয়ে আসলে আনতে পারে, কোনো সমস্যা নাই। প্রশ্নটা হলো 300 টাকা কে দিল? একজন তো জানে নাই, কয়েকশো জনকে আনছে। তো এই টাকাটা কার পকেট থেকে বেরোলো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এখন এই বিষয়টা হলো কি, দেখেন একটা হিস্ট্রিটা কি হবে আজকের থেকে মনে করেন 2 মাস 3 মাস পরে কি আলোচনা হবে, যে একটা নতুন সরকার দায়িত্ব নেওয়ার 6 মাস না আসতে না পেরোতেই, মানে 5 মাসের মাথায় সরকারের একজন মন্ত্রীর পদত্যাগের জন্য সারা দেশে আন্দোলন হয়েছে। হুম। ডিজাইন, বেসিক্যালি ডিজাইন, কোনো কোনো সন্দেহ নাই। এব এবং তারও যে বড় আপনার কথা, কাছে কি মনে হয় এই ডিজাইনটা কার? মানে জাস্ট আপনার ধারণা, আপনি তো আর তদন্ত করেন নাই। কিন্তু ধারণা কি এই ডিজাইনটা কার? ৳৩০০ আসলে কার পকেট থেকে আসছে? এটা কার পকেট থেকে আসে আমি বলতে পারবো না, কিন্তু একটা জিনিস হলো কি মাথায় রাখতে হবে, এই সরকারকে বিব্রত করার জন্য, এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য যারা এখন মানে খুব উন্মুখ হয়ে আছে, তাদের ইনভেস্টমেন্ট হতে পারে। তারা চায় এই সরকারকে ব্যর্থ করার জন্য, ব্যর্থ এই সরকার পারছে না, এই কথাটা কে প্রমাণ করতে চায়, তাদের ভূমিকা থাকতে পারে, নাও থাকতে পারে। আমি বলতে আমি শিওর হচ্ছি না, কিন্তু কিন্তু আমি প্রথমত কিন্তু সন্দেহের তীরটাও দিকে যাচ্ছি। আওয়ামী লীগের কারা কথা তারা? বলছেন? আওয়ামী লীগের কিন্তু এখানে খুব একটা ভূমিকা নাই। ভূমিকা নাই কেন আমি বলি, আপনি থাকতেও পারে, থাকতেও পারে, আমি অস্বীকার করছি না, হয়তো তলে তলে থাকতেও পারে। বাংলাদেশে তো তলে তলে অনেক কিছু হয়, তো তা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। জামাতারও থাকতে পারে, এনসিপিও থাকতে পারে। এখন আওয়ামী লীগের হওয়াটা একটু কঠিন, কঠিন এই কারণে ছাত্রলীগ এখানে কোন পরিচয় আসবে? হুম, ছাত্রলীগ তো রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগ তো রাজনীতি করতে পারবে না, তখন তো জিনিসটা আরো রিস্কি হয়ে যাবে। কাজেই কিছু একটা আছে, কিছু হুম, একটা হয়েছে, মানে এটা এমনি স্বতঃস্ফূর্ত ভাবে চলে এসেছে তা না। পাশাপাশি যে জিনিসটা হয়েছে, ওই ইটা আছে আপনার, ওই ইউনূসের আমলে গালাগালিটা যে আমাদের একটা জাতীয় সংস্কৃতিতে পরিণত করার প্রচেষ্টা, সেই প্রচেষ্টা এখানে কিন্তু আমি দেখতে পেয়েছি। আরেকটা জিনিস আমি বলি আপনাকে, দেখেন পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে, কেউ বলছে ইন্টারমিডিয়েটে ফিজিক্সের প্রশ্ন হয়েছে কুয়েটের পরীক্ষার মতো, বলেছিল এই ধরনের আওয়াজ কিন্তু আমি পেয়েছি। আবার দেখেন যে কলেজগুলো ঢাকার বড় কলেজ, মানে যারা নাকি ওই যে আপনার সাজেশন দিয়ে পড়ায় না, যে কলেজগুলো যেমন নটরডেম কলেজ, হ্যাঁ, দেখেন যেমন আমরা দেখেছি অনেক আগে কি হতো, সাজেশন নেই, যে টেস্ট পেপার থাকে হুম, একটা, 5 বছরের প্রশ্ন থাকে, 5 বছরের প্রশ্নগুলো সলভ করে, মানে ওখান থেকে প্রশ্ন আসে ঘুরে ফিরে। এবারের প্রশ্নগুলো ওই টেস্ট পেপার কোম্পানি যারা আছে, যারা টেস্ট পেপার পড়ে যারা পরীক্ষা দেয়, ওই 5 বছরের প্রশ্নগুলো দেখে ওখান থেকে প্রশ্নগুলো আসে নাই। যারা পড়াশোনা করেছে, মানে যারা নাকি পুরো বইটা পড়েছে, তাদের জন্য কিন্তু এই পরীক্ষা মোটে কঠিন ছিল না। যারা পুরো বই না পড়ে সাজেশন অনুযায়ী পড়েছে, তাদের জন্য ছিল কঠিন। কারণ তাদের সাজেশন একটা একটা দেখলাম, একটা স্টুডেন্ট বলতেছে আমি বাইরে যে আমি 5 বছরের টেস্ট পেপারের প্রশ্ন দেখলাম, ওর মধ্যে একটাও নাই এগুলো। হুম। তার মানে ও কিন্তু সাজেশন দেখে পড়েছে। আমি এই ফাঁকে বলি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ক্যান্সার কি জানেন?
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমনি ফল্টি। হুম, হুম। যেভাবে পড়ানো হয় পরীক্ষা নির্ভর যে শিক্ষা ব্যবস্থা, এটাকে আমি ফল্টি মনে করি। কিন্তু তার চেয়েও বড় কথা, যতটুকু যা আছে তার জন্য ক্যান্সার হলো এই কোচিং সেন্টার। হুম, কোচিং সেন্টার গুলো কিন্তু ওই যে 5 বছরের প্রশ্ন, কিছু টেস্ট করে, মক টেস্ট নেয়, এই সিস্টেমে তারা পড়াশোনা করে। এই কোচিং সেন্টার গুলো হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ক্যান্সার। যতদিন পর্যন্ত আপনি কোচিং সেন্টার সিস্টেমটাকে তুলতে না পারবেন, কোচিং ব্যবসাটাকে বন্ধ করতে না পারবেন, ততদিন পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আশাবাদী হওয়ার কোনো সুযোগ নাই। জি, জি। কোচিং কোচিং সেন্টারের কথা সেন্টার বলছেন। গুলো কি আপনি করে শিক্ষা জানেন? ব্যবস্থার কথা কোচিং বলছেন সেন্টার তো? আমি গুলো সংসদে শুনছিলাম মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলছেন, তিনি তার বক্তব্যে বাজেট সভাপতি বক্তব্যে তিনি বলছিলেন যে একটা আমি কোট করি, "আমার কেন যেন মনে হয় ফ্যাসিবাদ, স্বৈরাচার কোনো একটি বিশেষ গোষ্ঠী, কোনো একটি বিশেষ দেশকে খুশি করতে এই শিক্ষা খাতকে ধ্বংস করার নীতি গ্রহণ করেছিল।" আপনার কি এরকম তার মনে হওয়ার সাথে আপনার মানে আপনিও কি সেরকম মনে করতে পারেন যে কোনো একটি বিশেষ মানে ফ্যাসিবাদী গোষ্ঠী কোনো একটি বিশেষ দেশকে খুশি করতে শিক্ষা খাতকে ধ্বংস করার চেষ্টা করেছে? এটা আমি উনি কিভাবে, যেহেতু উনি প্রধানমন্ত্রী, উনি তো আর মানে আপনার ভিত্তিহীন হাওয়ার উপরে কথা বলবেন না। এবং আমরা এই দেশের নাগরিক হিসেবে আমার প্রধানমন্ত্রী আজগুবি কথাবার্তা বলবেন, সেটা আমি বিশ্বাসও করতে চাই না। হুম, আহ, হতে পারে ওনারটা, বাট আমি নিজে ওভাবে মানে আমার কাছে কোনো প্রমাণ নাই এবং আমি বলতে পারবো না। কিন্তু আমি এটুকু বুঝি সরকারকে অস্থির করার জন্য, সরকারকে অস্থিতিশীল করার জন্য হুম, এই ধরনের কাজ করা প্রয়োজন ছিল। এখন সেটা কাদের ছিল, কারা এই মুহূর্তে রাজপথে আন্দোলনে আছে, এটা আপনি দেখলে বুঝবেন কারা চায় আন্দোলন এই মুহূর্তে। আন্দোলন তো সরকারের সঙ্গে একটা বড় বিরোধ এই মুহূর্তে জামাত এবং এনসিপি আছে। তারা তো বারবার বলতেছে যে এই সরকার কথা দিয়ে রাখেনি, এই সরকার গাদ্দারি করেছে, তারা তো বলছে এই কথাগুলো। এখন তারা তো এই সরকার পড়ে গেলে কার লাভ? তাদের তো লাভ। হুম, এই সরকার পড়ে গেলে কিন্তু আওয়ামী লীগের লাভ নাই। হুম, কথাটা খেয়াল করেন, এই সরকার পড়ে গেলে আওয়ামী লীগের লাভ নাই। আওয়ামী লীগ যদি মনে করে তারা আবার রাজনীতিতে ফিরে আসবে, যদি মনে তো অবশ্যই করে, তারা চায় এটা। এবং তারা এটাও জানে এই চাওয়াটা যতটা সহজে বিএনপির কাছ থেকে তারা পূরণ করতে পারবে, তার চেয়ে কয়েক গুণ বেশি কষ্ট হবে জামাত অথবা এনসিপির কাছ থেকে এই দাবিটা আদায় করা। কাজেই তাহলে কি এই তাহলে সরকার কি পেছনে আপনাকে আওয়ামী লীগ যেটা চায় না। জিজ্ঞাসা করছিলাম যে তাহলে কি এর পেছনে আওয়ামী লীগ আপনি মনে করেন কিনা? আপনি বলছেন সেটা সম্ভাবনা কম, থাকলেও থাকতে পারে কিন্তু সম্ভাবনা কম আপনি দেখছেন। আর থাকলে এতক্ষণে নিশ্চয়ই তার গোষ্ঠীসুদ্ধ উদ্ধার হয়ে আসতো। কারণ আওয়ামী লীগ দমনের ব্যাপারে সবাই খুব সচেষ্ট আছে। আ হুম। তারপরেও থাকতেই পারে নিশ্চয়ই আপনি বলছেন। কিন্তু আ মানে জামাত এনসিপি এর পেছনে থাকতে পারে বলে আপনার মানে ধারণা তাহলে? এটাই তো নিয়ম। যখন দেখেন, যখন কোনো অপরাধ ঘটে, অপরাধ বিজ্ঞান কি বলে, যখন কোনো অপরাধ ঘটবে, যারা তদন্ত করবে তারা প্রথমে কি দেখে, যে এই ঘটনায় বেনিফিশিয়ারি কি। হুম। এটা কিন্তু একদম প্রথম চিন্তা। তো যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ করতো এই আন্দোলনের মাধ্যমে, যদি তেমন কিছু হতো, বেনিফিশিয়ারি কে হতো? যারা হতো তারা এই আন্দোলনকে উস্কে দেওয়ার পিছনে থাকতেও পারে। হুম। আমি কিন্তু শিওর করে কিন্তু বলতে পারবো আবার না, কারণ এখানে আমার এই কাছে কোনো প্রশ্নটাও প্রমাণ করতে নেই। চাই যে এই যে বেনিফিশিয়ারি তারা তো আসলেই আন্দোলনের কথা বলছে। সংসদে দেখি খুব ঐক্যের কথা বলছেন। কিন্তু বাইরে আন্দোলন, ঝাঁকুনি দেওয়ার কথা, গরম দেখানোর কথা, ওয়াশ আউট করার কথা ইত্যাদি নানান রকম হুমকি-ধামকি দিচ্ছেন আমরা দেখছি। কিন্তু আসলে কি তারা বেনিফিশিয়ারি হবেন? কারণ এদিকে আবার শেখ হাসিনা ফেরার হুমকিও আছে। যে বছরের শেষে শেখ হাসিনা ফিরবেন। আর মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ প্রশ্ন আসলে আবার সবাই ঐক্যবদ্ধ এদিকে। সেক্ষেত্রে এই ঐক্য মানে ঐক্য ছাপিয়ে আন্দোলন বা অনৈক্য এটির কি তারা বেনিফিশিয়ারি হবেন? নাকি আসলে লুজার হবেন এর মাধ্যমে? এই হিসাব নিকাশটা তারা না, করছেন? না, বেনিফিশিয়ারি তারা হবে না, এই কারণে শিক্ষামন্ত্রী পদত্যাগ করলে তো সরকার পড়ে যায় না। হুম, সরকার থাকে, কিন্তু সরকার কিছুটা হলেও দুর্বল হয়ে যায়। সরকারের নৈতিক অবস্থানটা একটু হলেও নড়বড়ে হয়। সরকার পারছে না, এই ধরনের একটা ধারণা সমাজে প্রচলিত হয়, মানে সমাজে ছড়িয়ে পড়ে যে সরকার পারছে না। হুম। যখন সরকার পারছে না, তখন কে পারবে? তাহলে ইমিডিয়েট আমার কার দিকে চোখ যায়, তারা তাহলে বেটার, তাহলে তাদেরকে না এনে আমরা ভুল করেছি, তাহলে তারাই বিকল্প শক্তি। এই ধরনের একটা ধারণাকে কিন্তু তারা তাহলে নার্সিং করার সুবিধাটা পায়। হুম। কাজে ওটা হতে পারে, কিন্তু তারাই ওটা বিকল্প হতে পারে, শক্তি কিন্তু ভাবছেন। তারা ভাবতে পারে কিন্তু অন্য দিক থেকে তো বিকল্প আবার মানে তারাও আবার নক করছে যে আমরা ফিরছি, ডিসেম্বরেই ফিরবেন শেখ হাসিনা তিনি এটা বলে রেখেছেন। ফলে
এই বার্তাটা আসলে কেমন? একটু সেই বিশ্লেষণেও যাই যে ডিসেম্বরকেই কেন তিনি পছন্দ করছেন সময় হিসাবে? এর মধ্যে তো ২.৫ বছর যদি ধরি, ডিসেম্বর পর্যন্ত ২.৫ বছর প্রায় হয়ে যাচ্ছে। এতদিন পরে ডিসেম্বরকেই তিনি কেন এত সুনির্দিষ্ট করে কেন বলছেন? কি পরিবর্তন হলো বলে মনে হয় যে এই সময়টা? এবং আপনার কি সত্যিই মনে হয় তিনি ফিরবেন? দেখেন কতগুলি বিষয় এখানে আছে। আমি আজকে তো দেখলাম একটা ভারতীয় মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রণদীপ তিনি জয়সওয়াল। বলতেছিলেন, হুম, হ্যাঁ, তিনি একটা কথা বলতেছিলেন যে ওনার ফেরা না ফেরাটা ডিপেন্ড করবে ভারতের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি আছে, বন্দি প্রত্যার্পণ চুক্তি, সেই চুক্তির আলোকে ওনার ফেরা বা হুম। না ফেরাটা নির্ভর করবে। কাজেই খুব ওনাদের তো কূটনৈতিক ভাষা, সরাসরি কিছু বলবেন না, যতটা ঘুরিয়ে পেঁচিয়ে বলা যায়। আরেকটা কিন্তু লাইন ওখান কিন্তু থেকে তিনি বলেছেন জনাব মাসুদ কামাল শুরুতে যে এ বিষয়ে মানে শেখ হাসিনার বিষয়ে দৃষ্টিভঙ্গিগত কোনো পরিবর্তন আসেনি। এই কথাটাও তিনি হ্যাঁ, বলেছেন। হ্যাঁ। কিন্তু উনি তো বলেননি দৃষ্টিভঙ্গিটা কি। হুম। কিন্তু যা ছিল তাই। যা আগে ছিল এতদিন যা দেখে আসছি সেটা তো বুঝি তাই পরিবর্তন হয় নাই। এই ওটা কি? ওটা হলো যে উনার গায়ে ফুলের টুকাটি লাগতে দিব না, হুম, এটাই। গত ২ বছর আমরা কি দেখেছি শেখ হাসিনার ব্যাপারে? শেখ হাসিনা ভারতের কাছে আছেন, উনি কি হিসেবে আছেন? অতিথি হিসেবে, বন্দী হিসেবে। ভারত শেখ হাসিনাকে কি হিসেবে বিবেচনা করে? হুম। একটা রাজনৈতিক দলের নেতা হিসেবে, নাকি একটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে? দেখেন উনি কিন্তু ভারতের কাছে তো গিয়েছেন। যখন উনি গিয়েছেন তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিল? তখনও তো উনি উনিই ছিলেন। ছিলেন। হ্যাঁ। তখন তো উনি ছিলেন। মানে জবরদখল করেও তো তখনও কেউ নেয় নাই, তখনও তো কেউ সরকার প্রধান হয় নাই। হুম, তাহলে একজন সরকার প্রধান ওনাদের কাছে আছেন, তো ওনাকে তারা যেভাবে তাকে গ্রহণ করেছেন সেভাবেই তো আছেন। এর মধ্যে তো চেঞ্জ হওয়ার কি 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 কারণ আছে? তো এখন কোনো কিছুই কিন্তু ওরা স্পষ্ট করে বলছেন না, দৃষ্টিভঙ্গি সমানই আছেন। এখন কিন্তু উনি এখানে আছেন, অতিথি হিসেবে আছেন, কিন্তু অতিথি তো কোথাও বাইরে না। উনি কোথাও শপিং এ যান, অথবা একটু বেড়াতে যান, অথবা হাঁটতে বেরোন, কোথাও কি ভ্রমণে যান, কেউ তো জানে না সেগুলো। তাহলে উনি কি হুম, বন্দী? উনি কি গৃহবন্দী? কেউ তো জানে না সেগুলো। কাজেই যে জিনিস আমি জানি না, আমাদের কেউ জানে না, সেক্ষেত্রে ওনার প্রতি ওনাদের দৃষ্টিভঙ্গি কি সেটাও আমরা জানি না, হুম, সেটাও আমরা জানি না। কারণ ওনারা বলছেন সেভাবে আছে। বাট বাংলাদেশে ফেরতের ব্যাপারে উনি যেটা বলেছেন সেটা হলো যে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা চুক্তি আছে, এই চুক্তির মাধ্যমেই উনি ফিরবেন। মূলত এই কথাটাই উনি মানে আকারে ইঙ্গিতে বিভিন্ন কথার মারপেচের মাধ্যমে মূলত এইটাই প্রতিষ্ঠিত হয়। অন্যদিকেও কোনো ব্যাখ্যা থাকতে পারে, বাট সেই ব্যাখ্যাগুলো তুলনামূলকভাবে গৌণ। এখন যদি উনি ওইভাবে প্রত্যাবর্তন করেন তাহলে বাংলাদেশ অলরেডি তাকে চেয়ে রেখেছে। হুম। ওনারা হা না কিছু বলেনও নাই। ওনারা বলেছেন যে তোমরা যে চেয়েছো আমরা তোমাকে ফেরত পাঠাবো, তাও তো বলে নাই। তাহলে এটাও ওনাদের অবস্থান ওনার ব্যাপারে যে আমি কিছু বলবো না, তারা ওই অবস্থানে আছেন। তাহলে যদি উনি ফেরত আসেন তাহলে ওই পদ্ধতির মাধ্যমে আসবেন। এত কিছুর মধ্যে যে জিনিসটা স্পষ্ট হয় সেটা হলো শেখ হাসিনার দেশে ফেরা না ফেরাটা, মানে বাংলাদেশের ভূখণ্ডে শেখ হাসিনার পা রাখা না রাখাটা শেখ হাসিনার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে ভারতের উপর এবং বাংলাদেশের উপর। এখন ভারত যদি বলে, কথার কথা, ভারত যদি বলে উনি আমার এখানে তো কোনো ভিসা নিয়ে আসেননি, একটা হেলিকপ্টারে চলে আসছেন, ওকে, আমি ওনাকে একটা হেলিকপ্টার দিয়ে পাঠাই দেবো। হুম, যদি বলে, বলতেই পারে উনি যেভাবে আমাদের এখানে আসছে আমরা তাকে সেভাবে পাঠিয়ে দিব। এখন বলবো উনি তো পালিয়ে আসছেন, উনি কি আসলে দেখেন এগুলি কিন্তু অনেক ব্যাখ্যা আছে কিন্তু ভাই। উনি পালিয়ে গেছেন কিভাবে? উনাকে একটা হেলিকপ্টারে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয়েছে না? হুম। ওই সামরিক হেলিকপ্টার কি হেলিকপ্টার, শেখ সামরিক হাসিনা, বিমানে। হুম, ওই হেলিকপ্টার কি শেখ হাসিনা অথবা শেখ রেহানা ওনারা কেউ চালনা করেছেন? হুম, হুম, তত করেন নাই। আমাদেরই সামরিক বাহিনী কোনো না কোনো পাইলট চালিয়ে গেছেন। যারা চালিয়ে গেছেন তাদের কি বিরুদ্ধে কি কোনো ই হয়েছে, আপনার কোর্ট মার্শাল হয়েছে যে তোমরা কেন আমাদের প্রধানমন্ত্রীকে ওদেশে নিয়ে গেলে? হয়েছে? হয় নাই তো। আমরা তো জানি না কিছু। তার মানে যারা নিয়ে গেছেন তারাও কিন্তু শেখ হাসিনার অনুগত হিসেবে নিয়ে গেছেন, এটা আমরা বলতে পারি না। হুম। তাহলে তাকে কি অর্ডার করছে? তাহলে কে অর্ডার করছে? যে অর্ডার করেছেন উনি কি অন্যায় করেছেন? যদি অন্যায় করেন তার কোনো শাস্তি হয়েছে?
দেখেন এগুলো কিন্তু ভাই প্রশ্ন রে ভাই, আমি প্রশ্ন মানে এই করছি, প্রশ্নটার উত্তরও তার কেউ দিল তো না যে শাস্তি কে হয়েছে, আসলে অর্ডার করলো তাকে যে ভারতে নিয়ে যাওয়া হবে। কারণ আমরা তো জানি কারণ না। ভারতের সেনাপ্রধান কিন্তু বলেছিলেন সেনাপ্রধানের সাথে তার 5ই আগস্ট যোগাযোগ হচ্ছিল, বহুবার হ্যাঁ, যোগাযোগ হয়েছে। ফলে মানে কে অর্ডার করলো, কার যোগাযোগে কিভাবে তিনি গিয়ে চলে গেলেন, সেই প্রশ্নটার উত্তর কেউ দেন নাই এটা তো আমরা আসলে। জানলাম না। হুম, আবার ধরেন যে হেলিকপ্টার ওনাকে নিয়ে গেল, সে আবার দেশে ব্যাক করছে না? হুম, ব্যাক করছে তো। কারণ ব্যাক করে তাকে কি প্রশ্ন করা হয়েছে যে তোমার প্লেনে, তোমার হেলিকপ্টারে আমরা 2জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দিয়েছিলাম, তাদেরকে তুমি মাঝ রাস্তায় ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে আসছো, কি করছো? ওটা তো আমানত। হুম, আমি তোমাকে আমানত হিসেবে 2জনকে দিয়েছিলাম, তুমি তাদেরকে কি করলা? তুমি তো তাদের নিয়ে গেছো, তুমি তো তাদের ছাড়া ব্যাক করলে কেন? জবাব, এগুলো তো প্রশ্ন। এই প্রশ্নের জবাব কে দিচ্ছে? কেউ দিচ্ছে না। হুম, হুম, প্রশ্নও কেউ করছে না। কেউ করছে না। প্রশ্নও তো কেউ করছে না। এখন ভারত যদি বলে যে যেভাবে পাঠিয়েছেন সেভাবে পাঠিয়ে দেই, যদি পাঠিয়ে দেয় তাহলে আপনি কি করবেন? মানে আমি বলছি যে এগুলি দেখেন, এগুলি আপনি সব কিন্তু লজিক দিয়ে এস্টাবলিশ করতে পারবেন না। হুম, কাজেই আবার উনি যদি বলেন যে আমি এখানে থাকবো না, আমি চলে যাব, ভারত থেকে বেঁধে রাখবে, তো উনি বলবেন ভারত আমাকে বেঁধে রেখেছে, এই আরেক যন্ত্রণা। উনি আবার তখন রয়টার দিয়েছেন এর আগে, এবার এটিকে দিবেন ইন্টারভিউতে, দেখেন ভারত কিন্তু আমাকে দেশে যেতে দিচ্ছে না, তো ভারত কি এই দায় নিবে? তো এইগুলি শুনেন, এখন যে যার অবস্থানে থেকে যে যেভাবে পারছে তারা কথা বলে যাচ্ছে। এখন এসব কেউ কথার যদি বিতর্ক সামারি তৈরির আপনার জন্য কাছে কথা মনে হয়, বলছে। এই কথাগুলোর বিশ্লেষণ করে যদি আপনার কাছে জানতে হয়, তিনি কি ডিসেম্বরে ফিরবেন বলে আপনার বাস্তবিকভাবে মনে হচ্ছে? মানে সার্বিকভাবে? শুনেন, আমি পার্সোনালি যতটুকু বুঝি, আমি একদম ব্যাখ্যা করে ওনার অবস্থান তো আমি জানি না উনি কিভাবে আছেন, উনি কি ভারতের ইচ্ছায় চলেন না ওনার